জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। রিমান্ডে এবার সব সত্য ফাঁস করল গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসান ও পলক। ভেঙে পড়েছেন পলক, রিমান্ডেও কান্নাকাটি। এবার ধরা খেল পুলিশ হেডকোয়ার্টার্সে নিযুক্ত অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা, আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনও থানা পুলিশের কাছে তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি চাননি। জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়েও পলক তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এ সময় পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির কত কোটি টাকার সম্পদ থাকতে পারে? 1 কোটি, 5 কোটি কিংবা বড়জোর 10 কোটি? কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো তথ্য। এদেশেরই একজন অতিরিক্ত ডিআইজি ও সম্পদের পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে নিযুক্ত এই অতিরিক্ত ডিআইজির নাম গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি নামক একটি অবৈধ আবাসন প্রকল্পকে ব্যবহার করে লুটে নিয়েছেন সাধারণ মানুষের জমি। প্রকল্পটির জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। জমি কবজা করতে অনেককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। প্রায় 6,650 কোটি টাকার এই আবাসন প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। আইনের মারপ্যাচ এড়াতে কৌশলেই বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে। পুলিশের কল্যাণের কথা বলা হলেও সংস্থাটির সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়ে এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে পাওয়া যায়, স্ত্রীর নামে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় 3,500 বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পে রয়েছে 3,000 বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় 6,600 কোটি টাকা। এর পাশে প্রায় 100 বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি, যার বর্তমান মূল্য প্রায় 165 কোটি টাকা। জানা গেছে, গাজী মোহাম্মদ মোজাম্মেল হক কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। সেখানে আছে মেঘনা রিসোর্ট নামে একটি বাগানবাড়ি ও বিশাল মাছের খামার। 200 বিঘা আয়তনের এই খামারটির বাজার দর অন্তত 20 কোটি টাকা। এখানে অবকাঠামোগত ও মৎস্য প্রকল্প উন্নয়নে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা। নগদ টাকায় কেনার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মানুষের সম্পদ লুট করেছেন মোজাম্মেল। এমনকি কৌশলে মেঘনা নদীও গিলে খাচ্ছেন তিনি। রিমান্ডে জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসান। 8 দিনের রিমান্ডে তিনি জানিয়েছেন শেখ হাসিনা সরকারের নানা অপকর্মের কথা। জানিয়েছেন, তার কাছে গুম এবং গুপ্ত খুনের মতো অপরাধের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়াউল আহসানকে র্যাবের উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারিক সিদ্দিক এবং জিয়াউল আহসান কর্তৃক গুম খুনের অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়।
প্রকৃতপক্ষে দেশে গুম এবং গুপ্ত হত্যাগুলোর মূল নিয়ন্ত্রক হলেন শেখ হাসিনার আত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় জিয়াউল হাসানকে। হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম এবং অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। এসব বিষয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হয়। রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে। জিয়াউল আহসান গোয়েন্দাদের জানিয়েছেন, এসব গুম এবং গুপ্ত খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক। টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটি নিয়ন্ত্রণ ছিল তারিক সিদ্দিকের হাতে। তার ইশারায় চলত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম। জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালীন সময়ে ফাঁস করেছেন একের পর এক কল রেকর্ড। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এসব কল রেকর্ডের ওপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকেও গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা থেকে পালাতে বাধ্য করার মাত্র 24 ঘন্টা আগেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী 2029 সালের পরেও তাদের ক্ষমতা স্থায়ী হবে বলে বক্তব্য দিয়েছেন। তিনি এমনভাবে কথা বলেছেন, মনে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে দিল্লি ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানের ডন পত্রিকা 18 আগস্ট নেইবার্স হাসিনাস লেসন্স ফর নিউ দিল্লি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের এখন হাসিনার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। অর্থাৎ যারা ভারতে এমন ক্ষমতার ভবিষ্যদ্বাণী করছেন তাদের হাসিনাকে দেখে নিজেদের শুধরে নিতে হবে। কেননা 15 বছর ক্ষমতা কুক্ষিগত করার পরও হাসিনাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কয়েক মাস আগে দেশটিতে যে নির্বাচন হয়েছে সেখানে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের এই বার্তা দেয়া যে নির্বাচনে ভোটাররা মোদির শাসনের বিরুদ্ধে যে তিরস্কার করেছে তা খুব বেশি গুরুত্বের সাথে নেয়ার কিছু নেই। যেহেতু ভারতের পার্লামেন্টে এখন একটি উদ্দীপ্ত বিরোধী দল রয়েছে, তাই মোদির দল বেশ উদ্বিগ্ন। শেখ হাসিনাও মোদির মতো এই বছরের শুরুতে একক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছিলেন। সেই নির্বাচনে বিশ্বাসযোগ্যতার বড়ই অভাব ছিল। নির্বাচনে কোনো বিরোধী দল ছিল না, কেননা তারা হাসিনার অধীনে নির্বাচন বর্জন করেছিল। অবাধ ও সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ ছিল না হাসিনার নির্বাচনে। অনেকেই অভিযোগ করেছেন, মোদিও নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করে ক্ষমতায় এসেছেন।